প্যান্ডেলে আমার প্রতিক্রিয়া দিয়েছি। এই বাজেট মানে অত্যন্ত একটি পপুলার বাজেট হয়েছে, যে বাজেটে বিকশিত ভারতের লক্ষ্য এবং দেশকে বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার সাথে সাথে যেটা দিয়ে মাননীয় অর্থমন্ত্রী শুরু করেছেন, যে এই বাজেট গরিব, যুবক, অন্নদাতা কৃষক এবং নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অতএব আপনি এই চারটি সেক্টরেই দেখবেন ব্যাপক সামাজিক প্রকল্পগুলো বা তাদের উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, চটকদারি নয়, নেওয়া হয়েছে। আমি বিশেষ করে আমি একজন জনপ্রতিনিধি এবং আমি গ্রাসরুটে কাজও করি, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে। কতগুলো ভালো জিনিস, যেমন যে সমস্ত সামাজিক প্রকল্প ভারত সরকারের চলছে সেগুলো চালু রেখে জল জীবন মিশন 2028 সাল পর্যন্ত এক্সটেন্ড করা, এটা একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ। আমি যেহেতু এগ্রিকালচার ব্যাংকের সঙ্গে যুক্ত বা আমাদের এগ্রিকালচার এলাকা থেকে রিপ্রেজেন্ট করি, এখানে কিষাণ ক্রেডিট কার্ডের যে লোন 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে, এতে কৃষকদের বিরাট উপকার হবে। কারণ আমরা লং টার্ম এবং শর্ট টার্মে নাবার্ডের যে রিফাইন্যান্স লোনগুলো আমাদের এলাকা তো নির্ভর করে সমবায় সমিতি, এসকেইউএস এবং ব্যাংকের, ন্যাশনালাইজ ব্যাংকের উপরে এবং এআরডিবিগুলোর উপরে, যারা লং টার্ম এবং শর্ট টার্মে ঋণ দেন নাবার্ডের রিফাইন্যান্স লোন। এবং এটা অত্যন্ত স্বল্প সুদে ভারত সরকারের সামান্য 2% ইন্টারেস্টে এখানে খুব সাধারণভাবে, সামান্যভাবেই অত্যন্ত অল্প সুদে তারা এই কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সুযোগ পান। সাথে সাথে আমাদের বিশেষ করে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড়, এটা তো ব্যাপকভাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা অত্যন্তভাবে আনন্দিত হয়েছেন। এবং এক্ষেত্রে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমার মনে হয় এই 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে বছরে তারাও অনেকে এটাতে সরাসরি উপকৃত হবে। আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন, তাহলে 12 লক্ষ টাকা যে ইনকাম গ্রুপ, তাদের ইয়ারলি বেনিফিট হচ্ছে 80,000 থেকে 1,20,000 টাকা এক বছরে। অর্থাৎ এই বাজেটকে ওয়েলকাম করা ছাড়া অন্য কোনো কারণ নেই। এবং লোকের এখন যে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে দুটো জিনিস তো অত্যন্ত আনন্দের। একটা হচ্ছে জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা, 36টি জীবনদায়ী ওষুধ, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের চিকিৎসা চালু করা, আর সাথে সাথে মোবাইল ফোনের দামও কমিয়ে দেওয়া। কারণ আজকে পেটিএমের যুগে আপনার বা ডিবিটির যুগে আমরা পেটিএম মোবাইলে ইউজ করি এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকারের থ্রু মোবাইল ফোন হয়। সেক্ষেত্রে একেবারে প্রান্তিক মানুষের কাছে মোবাইল ফোন কেনা, তার সার্ভিসিং করা, এসবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এইসব কতগুলো জিনিস হয়েছে যেখানে ভারতবর্ষের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা সরাসরি এই বাজেটে উপকৃত হয়েছে। এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে আলাদা করে পশ্চিমবঙ্গের আপনারা, আমি দেখছিলাম মাননীয় অমিত মিত্র, যাকে হাতি পুষছেন মুখ্যমন্ত্রীর এত উপদেষ্টা, ওনাকে নাকি অর্থনৈতিক উপদেষ্টা রেখে ক্যাবিনেটের মর্যাদা দিয়েছেন এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা মাসে আমাদের ট্যাক্সের টাকা বা ঋণ নেওয়ার টাকা দিতে হচ্ছে। তিনি তৃণমূলের হয়ে বক্তব্য যে রেখেছেন, তাতে জিএসটি টিএসটি বলেছেন, বলার তো কিছু নেই। তিনি সেক্ষেত্রে মহিলাদের নিয়ে খোঁচা দিয়েছেন। কিন্তু এই বাজেটে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো স্পেসিফিক উন্নয়নের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে 1 কোটির বেশি গর্ভবতী মহিলাদের
বিশেষ বেনিফিটের কথা বলা হয়েছে এবং 70% মহিলাকে স্বনির্ভর বা কর্মসংস্থানের লক্ষ্যে এসএইচজি গ্রুপ সহ আমাদের লাখপতি দিদি সহ নানা কর্মসূচিতে তাদেরকে সেলফ এমপ্লয়মেন্টের বিষয়ে স্পেসিফিক বলা হয়েছে। যদি বলেন যে বিহার কেন্দ্রিক বাজেট, তৃণমূলের কেউ কেউ বলছিল বিহারের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন আজকের বাজেটে, তার সঙ্গে নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের কথা আসামেও বলা হয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বিহারে 4টে নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে, তা আপনাকে কলকাতায় এয়ারপোর্টের জন্য নতুন এয়ারপোর্টের জমি চাওয়া হয়েছিল। আপনারা সরাসরি লিখিতভাবে মুখ্যমন্ত্রী না বলে দিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ভাঙড় এলাকাতে আরেকটি নতুন এয়ারপোর্টের জন্য আপনাকে বাগডোগরা এক্সপেনশনের জমি চাওয়া হয়েছে, আপনি না বলে দিয়েছেন। আপনাকে কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্টকে কমার্শিয়াল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে চালু করার জন্য প্রপোজাল দিয়ে 25 একর জমি চাওয়া হয়েছে, আপনি দেননি। আপনাকে হাসিমারা এয়ারপোর্টকে পাবলিককে, জনগণকে ইউজ করার জন্য কমার্শিয়াল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইটের জন্য 37 একর জমি চাওয়া হয়েছে, আপনি দেননি। আপনি 61টা রেল প্রজেক্টে আপনি অ্যাডিকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি। তো স্বাভাবিকভাবে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট আসাম জায়গা দিয়েছে, তাই ওখানে নতুন একটি ফার্টিলাইজার বড় ইউনিট হচ্ছে। ইস্টার্ন রিজন, নর্থ ইস্টার্ন রিজন সরাসরি কৃষকরা উপকৃত হবে। ফার্টিলাইজারেও প্রচুর সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে। সাথে সাথে বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রোভাইড করেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন। এবং আপনি এক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে, আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে, সেই স্কিমে 100টি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না, বিক্রিও হয় না। আমাদের পশ্চিমবঙ্গের তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয়, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে, এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে, আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পংয়ের দিকটা। সেই সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে 1,70,00,000 কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই 100টি জেলাতে। আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো, সেক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার মতো, পশ্চিমবঙ্গ সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে না, যেহেতু ভারত সরকার বা প্রধানমন্ত্রীর এক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন বা রোল থাকবে, ক্রেডিট সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাবে। তাই এদের যে এই নেগেটিভ অ্যাটিচিউড, নেগেটিভ অ্যাক্টিভিটি, তার জন্য এই সমস্যাটা পশ্চিমবঙ্গের মানুষ ফেস করছে। এবং সিনিয়র সিটিজেনদের যে টিডিএস 50,000-এর জায়গায় 1,00,000 টাকা পর্যন্ত ছাড়, এবং তাদের যে মান্থলি ইনকাম স্কিমে আপনার যে ব্যাপকভাবে মানে সুদের ক্ষেত্রেও বিরাট একটা সুযোগ দেওয়া হয়েছে, এক্ষেত্রে একটা বড় সুযোগ আপনার তারা পাবে। এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো বাজেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং রেলের যে চালু প্রজেক্টগুলো আছে, মেট্রো রেল সহ, তার পর্যাপ্ত বাজেটারি অ্যালটমেন্ট হয়েছে। স্পেসিফিক আপনারা 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন, আপনারাও পেয়ে যাবেন, মিডিয়া আমরাও প্রোভাইড করে দেবো, বা আপনারাও অন্য সোর্সে ভারত সরকার থেকে তো ওটা পাবলিক ডোমেনে আনবে। এবারে যদি ধরেন যে বাজেটে রাজ্যগুলিকে এই যে গ্রাফিক্স, এই গ্রাফিক্সে দেখবেন 2016-17-তে 9.86 লক্ষ কোটি টাকা যেখানে সেন্ট্রাল গ্র্যান্ট ছিল, 2024-25-এ যেখানে 22.76 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ছিল,
এবারে সেটা 25-26-এ বৃদ্ধি করে 25.60 লক্ষ কোটি টাকা নির্দিষ্ট করেছেন ভারত সরকার আজকে অর্থ বাজেটে, এবং সমস্ত রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়ে পশ্চিমবঙ্গেও আপনি স্টেটমেন্ট শোয়িং স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নেট প্রসিডস অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর বি 25-26, এক্ষেত্রেও গ্র্যান্ড টোটাল যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন 1,07,000 কোটি টাকার বেশি আপনার এখানে এই গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে, গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই, পশ্চিমবঙ্গ আতঙ্কিত হওয়ার কারণ নেই। যত খুশি চুরি করুন, যত খুশি চালিয়ে যান, আর একটা চাকরি দিতে পারবেন না। ওবিসি নিয়ে যা ঘেঁটে দিয়েছেন, আর কয়েকটা মাস আছেন, চাকরি দিতে পারবেন না। ওই ধার দেনা করে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেন, তাতে কিচ্ছু হবে না, কোনো চিড়া ভিজবে না, নিশ্চিন্তে থাকুন। বাড়িতে বাড়িতে লোক চাকরি চায়, শিল্প চায়, স্বাস্থ্য পরিষেবা চায়। আপনি বিহারটা বললেন, কিন্তু ভোটের বিহার বলে কি কল্পতরু কেন্দ্র এমনটা তৃণমূলের নেতারা অভিযোগ করছে যে না, আমি আগেই উত্তর দিয়েছি, শুধু বিহার কেন, অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রজেক্ট দিয়েছে। আসামে তো ভোট 26 সালে, আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার, প্রত্যেকটা স্টেটকেই তারা প্রোভাইড করেছে। এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করা দরকার ছিল, মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার, বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার চিরাগ পাসওয়ান, সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে, তারা তো চাইবে। এখানে তো সমস্যা, এখানে আমাদের ভারত সরকার করতে চান, আমাদের সাংসদরা, আমাদের দুজন প্রতিমন্ত্রী তারা কাজ করতে চান। আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড। দীঘা তমলুক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না, তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে, জমি দেবে না মমতা ব্যানার্জি, জমি দেবে, কৃষকরা রেডি আছে জমি দেওয়ার উপযুক্ত মূল্য পেলে, জমি দেবেন না। নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে, সেখানেও দেখবেন 74 একর জমি পেয়েছি আমরা আগে, 6 একর জমি এখনো পাওয়া যায়নি, বাকি কাজ পুরো দমে চলছে। 200 কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে, আরো 300 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কাজ পুরো দমে চলছে, ফুল স্পিডে কাজ চলছে। আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না, হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না। আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না, এরকম 61টা রেল প্রজেক্টে রয়েছে, জমি দেবেন না। আপনাকে কিন্তু বলছি, আপনি জমি দেবেন না, আপনি এখানে জমি দেবেন না। জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট তো কালেক্টর ডিএম এর হাতে, এবং এই ডিএমরা কন্ট্রোল বাই এই পূর্ণেন্দু মাইতির ঘাড়ে মাথা আছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে যায়। আপনি আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না। এই মন্দারমণিতে এনজিটির কি একটা নোটিশ করেছিল, তাতেই ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছে। কে করবে, কে কোথায় জমি দিতে চাইবে? ভারত সরকার 2019-এ আপনাদের 18 জন, মানে বিজেপির 18 জন সাংসদ ছিল, এখন 12 জন, কিন্তু সেই তখনও বঞ্চিত, এখনো বঞ্চিত। তৃণমূল থেকে বলা হচ্ছে, তৃণমূলের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। তৃণমূলকে পরামর্শ করব যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন। এমনকি ওমর আবদুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে, তাকে দেখে শিখুন। ওমর আবদুল্লাহকে দেখে শিখুন, তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট, তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ, তাকে দেখে শিখুন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে, শপথ গ্রহণে মোদিজির বাড়ি, অমিত শাহজির বাড়ি, রাজনাথ সিং এর বাড়ি, নীতিন গডকরির বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য। ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট রিলেশন করুন। তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন, তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে তাকে চালু করুন, তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে, তৃণমূলকে বলবো পশ্চিমবাংলায় 81 লক্ষ প্রান্তিক কৃষক
50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পিএম কিষানে বছরে 6,000 টাকা করে। আরো 31 লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি? কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির? কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে 31 লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন? 6,000 টাকা করে মোদিজি দিতে চাইছেন তাদের বছরে। কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, তাঁত শিল্পী, সুতার, কামার, মানে হাতের কাজ করেন, কারিগর, আর্টিজান, তাদের বিশ্বকর্মা যোজনা, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই, কেন 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশন দিল্লিতে পাঠাচ্ছেন না, যাতে তারা আদিবাসী জনজাতিরা থাকে? সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে। 3টে স্কুল এখনই প্রদান করুন, উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন। রাজনীতিটা আপনারা করেন, তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক। কয়েকটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, দিল্লিতেও আসছে, পশ্চিমবঙ্গেও আসবে, বিহারে তো আমরা বাম্পার জিতবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব, সামাজিক স্কিমও চালু থাকবে, বেনিফিট ডবল হবে এবং অন্যান্য স্কিম হবে। সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই। গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায়। অর্থাৎ সেই কাজ যদি করতে হয়, ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না। আজকের এই বাজেটে সেখানে বলা হচ্ছে যে চাকুরিজীবীদের আস্থা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে এবং মধ্যবিত্তদের হাতে টাকা রাখার জন্যই বাজেট করা হয়েছে। চাকুরিজীবী আর 12 লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন? 12 লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার, তারাই বেনিফিটেড হবে। প্রত্যাশা পূরণ তাদের। না না, শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন? আপনাদের এই নেগেটিভ অ্যাটিচিউডটা কেন? এই বাজেটটাকে স্টাডি করুন। দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে, কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো? অন্নদাতা কৃষক থেকে, মহিলা থেকে, যুবক থেকে, এসসি এসটি কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট, আমি সেটা জানতে চাই। সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ 36টা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলাতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি, মাত্র 9-10% বাড়িতে নলে জল গেছে। 28 পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে, যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নল সে জল, নলে যাতে জল যায়। কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন? ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট, তার ভর্তুকিকে কন্টিনিউ করা, বাড়ানো, প্রত্যেকটা জিনিসকে কভার করে দিয়ে গেছে এই জায়গায়। এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি, মানুষ হ্যাপি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি, ভীষণভাবে হ্যাপি। আর যারা এমআইএস মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি পিএফ এর টাকা জমি টমি বিক্রি করে যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন, তাদের সুদ কমে যাচ্ছিল, তাদেরকে প্রোটেকশন দিয়ে দিয়েছে ভারত সরকার। এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদিজির সরকার পাবে।